ভেতর থেকে কাঁদো কাঁদো গলা। দয়া করে আমাকে ছেড়ে দাও, আমি আর আমি আর পাচ্ছি না। সঙ্গে সঙ্গে আরো একটা গলা। মা কালী চণ্ডিকা চামুণ্ডা বলিনং সাহা তন্ত্রমন্ত্রের আওয়াজ। কালিকায় নমঃ বলিনং প্রসাদং। তারপরই একটা হুঙ্কার। জয় মা কালী। এক লহমায় সবার হ্যারিকেনের আলো নিভে যায়। আর তখনই কড়মড় করে বাজ পড়ে, ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়। কাল বিলম্ব না করে মিলন, বাদল আর ডেপুটি সাহেব উল্টো পায়ে ছুটে বাবা গো মা গো বলে। পাটুলিয়া গ্রামটা ঝিল এবং খালের মাঝখানে একরকম বানে ভাসা দ্বীপের মতো। এই গ্রামে অনেক কিছুরই অভাব। বিদ্যুৎ নেই, পাকা রাস্তা নেই, বাজার নেই, কিন্তু গল্পের অভাব কখনোই হয়নি। আর সেই গল্পের ভেতর সবচেয়ে বেশি ঘুরে বেড়ায় পাটুলিয়ার ভৈরবনাথের কাহানি। 1999-তে শোনা এই গল্পটা। তখন আমি ক্লাস 9-এ পড়ি। স্কুল থেকে ফেরার পর ভাত খেতে খেতে ঠাকুরদার মুখ থেকে গল্প শোনা সবচেয়ে প্রিয় বিষয় ছিল আমার। তিনি বহু গল্প বলেছেন সেই সময়, যার মধ্যে এটাও ছিল। এইবার আপনারাও শুনুন। এক সন্ধ্যায় বৃষ্টির ফোঁটা কাঁচা টিনের চালে শব্দ করছিল ঠক ঠক করে। আর বাবু কাকার চায়ের দোকানে লোকজন ভিড় জমিয়েছিল গরম চায়ের সাথে পুরনো ভূতের গল্প শোনার লোভে। দোকানের সামনে কুয়াশার মতো সাদা ধোঁয়া, কেউ কেউ বিড়ি খাচ্ছে। এমনই দিনে সুনীল কাকা আবার খুলে বসলেন তার পুরনো গল্প বলার ঝুলি। তোমরা কি জানো, ভৈরবনাথ আসলে মানুষ ছিল না। সবাই থমকে যায়। তাহলে কি ছিল? অশরীরী ছিল। হ্যাঁ রে ভাই, অশরীরী ছিল। একেবারে কালো আলখাল্লা পরা, চোখে সুরমা, হাতে কবচকুণ্ডলা, মুখে একটানা ফিসফিসানি। কী সব তন্ত্রমন্ত্র পড়ত, কিন্তু উল্টো উচ্চারণ করে। কারো কিছু বোঝার সাধ্য ছিল না। 1956 সালের কথা। তখনও পাটুলিয়ায় বিদ্যুৎ আসে নাই। সন্ধ্যা নামলেই কুপিবাতি, হ্যারিকেন জ্বলে। ঠিক এমন এক সন্ধ্যায় ভৈরবনাথ এলেন। কে ও? সাধু না তান্ত্রিক? কোথা থেকে এলেন? ভৈরবনাথ কারোর দিকে তাকান না, সোজাসুজি হেঁটে যান গ্রামের পুরনো বাড়ির দিকে এবং মাঝে মাঝে চেঁচিয়ে বলতে লাগেন, জয় মা কালী। যে আমার ডাকে সাড়া দেবে সেই কষ্ট থেকে মুক্তি পাবে। জয় মা কালী। প্রথম প্রথম লোকজন খুব একটা পাত্তা না দিলেও ধীরে ধীরে বিশ্বাস করতে শুরু করলো। কারণ গ্রামের মানুষ হাতের কাছে রোগ বিসুখ, ভূতে ধরা, ছাগল চুরি, বউ পালানো, বরের মদ খাওয়া এবং ইত্যাদি আরও নানা সমস্যার থেকে মুক্তি পাওয়ার জন্য সঠিক কোনো ঠিকানা ছিল না। অতএব ধীরে ধীরে মানুষজন নিজের সমস্যা নিয়ে ভৈরবনাথের কুঠিরে আসতে শুরু করলো। সবার প্রথম এলো আদম আলী। তার ছেলের জ্বরে কাতর শরীর নিয়ে গিয়ে পৌঁছলো ভৈরবনাথের কুঠিরে। ভৈরবনাথ দরজা বন্ধ করে ভেতরে কাঁথার নিচে কী সব পড়ে ফুঁ দিয়ে বলল, তোর ছেলে কাল সকালেই হাসবে। খানিকটা বিশ্বাস এবং অনেকটা অবিশ্বাস নিয়ে আদম আলী তার জ্বরে কাঁপতে থাকা ছেলেকে নিয়ে বাড়ি ফিরে এলো। পরের দিন সকালে উঠে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না আদম আলী। তার ছেলেটা উঠোনে দৌড়াদৌড়ি করছে। জ্বর তো দূর, বিন্দুমাত্র কোনো দুর্বলতা নেই। তারপর থেকেই মানুষ নির্দ্বিধায় বিশ্বাস করে ফেলল ভৈরবনাথকে। গ্রামের মোড়লের বউ চামেলি বলতো, আমার মেয়ের ভূতে ধরা শরীর এক রাতে ঠিক করে দিয়েছিল ওই ভৈরবনাথ তান্ত্রিক। কেউ কেউ বলতো হারিয়ে যাওয়া গরু তার কথায় ফিরে এসেছে। বিশ্বাসের সঙ্গে সঙ্গে মানুষের কৌতূহলও বাড়তে লাগলো। কি এমন জাদু জানে তিনি, যাতে সব সমস্যা একবারেই সমাধান করে ফেলছে?
লোকজন সুযোগ পেলেই রাতের বেলায় চুপি চুপি ভৈরবনাথের কুঠিরের ওপর নজর রাখত। তবে সেভাবে কোনোদিন কেউই কিছু দেখতে পেয়েছে বলে মনে হয় না। যদিও কেউ কেউ দাবি করত ভৈরবনাথ নাকি রাতে গায়েব হয়ে শ্মশানে গিয়ে কি সব তন্ত্রমন্ত্র পড়তো। এইভাবে প্রায় বছর খানেক চলল। উঠতে বসতে যে কোনো রকমের সিদ্ধান্ত নেওয়ার আগে সবাই ভৈরবনাথের কুটিরে হাজির হতো। বিনা পয়সায় এমন জাদুকর পেয়ে লোকজন আনন্দে আত্মহারা হয়ে উঠেছিল। আর ঠিক সেই সময় শামসু মাঝির স্ত্রী হারিয়ে গেল। যেদিন সে হারিয়ে যায় সেদিন নাকি গ্রামের কিছু বউ তাকে ভৈরবনাথের কুটিরের দিকে যেতে দেখেছিল। তখন সন্ধ্যা নেমে গেছে। গ্রামের রাস্তা অল্প সন্ধ্যা নামলেই শুনশান হয়ে যায়। কয়েকজন বউ এক অনুষ্ঠান বাড়ি থেকে ফিরছিল। তখন তারা শিমলিকে কেমন একটা উদ্ভ্রান্তের মতো খালি পায়ে ভৈরবনাথের কুটিরের দিকে যেতে দেখে। কৌতূহলবশত তারা তার পিছু নেয়, কিন্তু কুটিরের কাছে পৌঁছে দেখে শিমলি ভৈরবনাথের কুটিরের পেছনে দাঁড়িয়ে, চুল খোলা, গলার মালাটা আঙুলে জড়িয়ে বনবন করে ঘোরাচ্ছে, আর চোখে অদ্ভুত এক শূন্য দৃষ্টি। ভয়ের ঠেলায় সবাই দৌড়ে পালিয়ে আসে, কিন্তু সাহস করে কিছু বলতে পারে না। পরদিন শিমলির কোনো খোঁজ নেই। শিমলির সন্ধানে মুখ কাঁচুমাচু করে শামসু মাঝি পরের দিন সেই ভৈরবনাথের কুটিরে এসে হাজির হয়। ভৈরবনাথ খানিক বিড়বিড় করে একটা তাবিজ ধরিয়ে দেয় ওর হাতে। দিন কয়েক পরে হারিয়ে যায় গ্রামের নওজোয়ান ফারুক। আমি ভৈরবনাথের খাস মরিদ। ওনার সঙ্গে একা একটা রাত কাটাবো, তন্ত্রমন্ত্র শিখবো। লোকজন এবার ধীরে ধীরে ভয় পেতে শুরু করলো। ভৈরবনাথ খুব একটা যে সহজ মানুষ নন সেটা সবাই বুঝতে পারে। ধীরে ধীরে ওনার কাছে মানুষের যাওয়া বন্ধ হয়ে যায়। গ্রামে মাঝে মধ্যেই লোকজন উদাও হতে শুরু করে। এইবার লোকজন বলতে লাগলো, ভৈরবনাথ নিশ্চয়ই কালোবিদ্যা চর্চা করে, মানুষ বলি দেয়, তাই বুঝি কেউ মরে না, সব হারিয়ে যায়। ঠিক কি করা যায় বা না যায় ওইসব ভাবতে ভাবতেই একদিন সাহস করে পাটুলিয়া গ্রামের দুজন তরুণ, নীলন, বাদল আর ডেপুটি সাহেব ঠিক করলো তারা একদিন রাতের বেলা গিয়ে পীর সাহেবের কুটিরে হানা দেবে। তিনি যাই কারচুপি করুন না কেন উনি সেটা ঠিক ধরে ফেলবে। যেমন ভাবা তেমনি প্ল্যান। দুদিন ধরে ভৈরবনাথের কুটিরের উপর নজর রেখে তৃতীয় রাতে সবাই মিলে পৌঁছে যায় গন্তব্যে। হ্যারিকেন হাতে কুটিরের কাছে পৌঁছে তারা বোঝার চেষ্টা করে ভৈরবনাথ ভিতরে আছেন না নেই। দূর থেকে কিছু বুঝতে না পারায় তারা ধীরে ধীরে উঠানের কাছে চলে আসে। কাছে আসতেই তিনজনেই শুনতে পায় যে ভিতরে কেউ বিড়বিড় করে কিছু বলছে। মিলন একটু সাহস করে ঘরের দরজায় কান রাখতেই আবার সব স্তব্ধ। প্রায় 15 মিনিট এইভাবে দাঁড়িয়ে থাকার পর তিনজনেই শুনতে পায় ভেতর থেকে কাঁদো কাঁদো গলা। দয়া করে আমার ছেড়ে দাও, আমি আর পাচ্ছি না। সঙ্গে সঙ্গে আরো একটা গলা। মা কালী চণ্ডিকা চামুণ্ডা বরিণং সাহা, তন্ত্রমন্ত্রের আওয়াজ। কালিকায় নমঃ বরিণং প্রসাদং। তারপরই একটা হুঙ্কার। জয় মা কালী। এক লহমায় সবার হ্যারিকেনের আলো নিভে যায়। আর তখনই কড়মড় করে বাজ পড়ে, ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়। কাল বিলম্ব না করে মিলন, বাদল আর ডেপুটি সাহেব উল্টো পায়ে ছুটে বাবা গো মা গো বলে গ্রামের ভেতর দৌড় লাগায়। গ্রামে ফ্রি তারা সবার বাড়িতে ধাক্কা দিয়ে কি দেখেছে সেটা বলে। রাতে যদিও কারোর আর যাওয়ার সাহস হয়নি ভৈরবনাথের কুটির। সকাল হতেই গ্রামের মানুষ সদল বলে পৌঁছে যায় গ্রামের শেষ প্রান্তে যেখানে ভৈরবনাথ বাসা বেঁধেছিল। ওখানে পৌঁছে দেখা যায় ভৈরবনাথের ঘরটা ধোঁয়ায় কালো হয়ে আছে। সারা রাত বৃষ্টি হলেও এক অদ্ভুত ছায়ের ঘুঁড়ো ঘিরে রেখেছে ঘরটাকে। ভেতরে যাওয়া ঠিক হবে কি না এই সব ভাবতে ভাবতেই ডেপুটি সাহেব সাহস করে দরজা দিয়ে উঁকি মারেন। ভেতরে কেউ নেই, শুধু একটা পিঁমড়ের লাইন টেনে নিয়ে যাচ্ছে
ফারুকের হাতের আঙুল আর দেওয়ালের গায়ে রক্তে লেখা, খিদে মিলল না, আবার আসবো। এরপর কেউ আর সেই জায়গায় পা রাখে না। গরু ছাগলও ভুল করে ঘেঁষে না।